এই যেই বার্ডেম যেখানে সব ডায়াবেটিস রোগীকে আরও যেন সে বড় রোগী হইতে পারে, এই জন্য তাকে 6 বেলা চিনি খাইতে দেয়। ভাত মানে কি, রুটি মানে ফল, দুধ, তাই চিনি 6 বেলা খাইয়া ডায়াবেটিস ভালো হবে। ইব্রাহিম কার্ডিয়াক মেডিকেল যে ইয়াটা আছে চিনেন মনে হয় অনেকে, এটা হলো বার্ডেমেরই একটা প্রতিষ্ঠান। এই যেই বার্ডেম যেখানে সব ডায়াবেটিস রোগীকে আরও যেন সে বড় রোগী হইতে পারে, এই জন্য তাকে 6 বেলা চিনি খাইতে দেয়, সকালে ওইটা রুটি খাইতে দেয়, সিদ্ধ ডিম কুসুম ছাড়া খাইতে দেয়, ডাইল খাইতে দেয়, হ্যাঁ, আবার 11টা বাজে আবার মুড়ি বিস্কিট খই খাইতে দেয়। এটা বার্ডেমের বই, আমার বানানো না। আপনারা এরকম পেয়েছেন না বই? হ্যাঁ, তা আবার 11টা বাজে খাইবো এই, এবার দুপুরে 2টা 2:30 বাজে আবার ভাত, তারপর ডাল মাছ ইত্যাদি, বিকেলে আবার মুড়ি বিস্কিট অথবা ফল, রাতে 8টা 9টা আবার রুটি, হ্যাঁ, ডাল এবং সবজি মাছ, আবার ঘুমানোর আগে দুধ, মানে 6 বেলা চিনি খায় কে? বা বলেন ভাত মানে কি? সবাই বলেন ভাত মানে কি? রুটি মানে ফল, দুধ, তাই চিনি 6 বেলা খাইয়া ডায়াবেটিস ভালো হবে? তো দেখেন মজার ব্যাপার, দেখেন তো ওনাদেরই একজন ডাক্তার, তো আমি বললাম না সব জায়গায় ভালো খারাপ আছে। ওনার নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ নুরুল আমিন। তো উনি এই যে টাইপ 2 ডায়াবেটিস ফ্যাক্টস অ্যান্ড ফ্যালাসিস, ফ্যালাসি মানে কি, এই যে এতক্ষণ যে কইলাম প্রচলিত যা আছে বা মিথ, হ্যাঁ, বা মানুষ যেটা বিশ্বাস করে, হ্যাঁ, আর ফ্যাক্ট হলো যেটা সত্যি। এটা আমি লিখি নাই, কে লিখছে? ওদের ডাক্তার, ইব্রাহিম কার্ডিয়াকের ডাক্তার, হ্যাঁ, ডক্টর মোহাম্মদ নুরুল আমিন। এবং এটা ইব্রাহিম কার্ডিয়াক মেডিকেল জার্নাল 2023 সালে ভলিউম 13, হ্যাঁ, ইস্যুস 1 and 2, পেজ 5 থেকে 10। তো এটা আমার কমেন্ট সেকশনে পিডিএফটা আমরা আপলোড করে দিব। তাহলে ওখানে কি বলা হয়েছে দেখেন, এই যে টাইপ 2 ডায়াবেটিস ফ্যাক্টস অ্যান্ড ফ্যালাসিস, বুঝতে পারছেন? এখানে টাইপ 2 ডায়াবেটিসের কি কি ফ্যাক্টস অ্যান্ড ফ্যালাসি এখানে আলোচনা করা হয়েছে। এই যে দেখেন পুরো জার্নালটা আমরা এই দিয়ে দিতেছি আপনাদের দেখার জন্যে। তো এখন এই লেখাগুলোকে আপনাদের বোঝার মতো করে সেম লেখাগুলোকে আমরা একটু সাজাইছি এই যে এইভাবে, যাতে আপনারা বুঝতে পারেন। আমার কথা বুঝতে পারছেন? আর এই সাজানোর ভিতরে কোনো ভুল আছে কিনা সেটা দেখার জন্যে অরিজিনাল কপিটা আমরা কমেন্ট সেকশনে পিডিএফ আকারে দিয়ে দিচ্ছি, এটা আপনারা ডাউনলোড করে নেবেন। উনি বলেছেন, দেখেন ওনার কথা, এগুলো আজকে আমি আমার কোনো কথা এখন আর বলবো না, এইখানে যা লিখছে এইটাই বলতেছি। ওনারা কি বলেছেন যে আন্ডারস্ট্যান্ডিং টাইপ 2 ডায়াবেটিস, মানে কিভাবে টাইপ 2 ডায়াবেটিস এটাকে আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে হবে। কি যে ডিটেইল ক্লিনিক্যাল সামারি, যে ক্লিনিক্যাল মানে এই যে আমরা ক্লিনিক্যাল প্র্যাকটিস করি, রুগী দেখি, তাই এটা উনি ডিটেইল ক্লিনিক্যাল সামারি। এখানে কি যে ডেফিনেশন অ্যান্ড আর্লি প্যাথোজেনেসিস, মানে ডায়াবেটিসের ডেফিনেশন বা সংজ্ঞা, এবং আর্লি প্যাথোজেনেসিস মানে কি কারণে প্যাথোজেন, কেন এই ডায়াবেটিসটা হইতেছে, বা প্যাথোফিজিওলজি রোগের মূল কারণ এখানে উনি ধরার চেষ্টা করেছেন। ওনারা কি বলেছেন যে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস ইজ এ মেটাবলিক ডিজিজ, যেই কথাটা আমরা আজকে 6 বছর ধরে বলতেছি, এটা একটা মেটাবলিক ডিজিজ কজড বাই, মানে কি কারণে ঘটেছে, ইনসুলিন রেজিস্ট্যান্স অ্যান্ড বিটা সেল ডিসফাংশন, মানে কারো যদি প্যানক্রিয়াসের বিটা সেল ডিসফাংশন হয়, যদি প্যানক্রিয়াস থেকে ইনসুলিন তৈরি না হয়, তাহলে তার একটা ডায়াবেটিস, সেটার নাম হলো টাইপ 1 ডায়াবেটিস। আর টাইপ 2 ডায়াবেটিস হচ্ছে তার এই যে ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে হয়েছে, কিন্তু দীর্ঘদিন চিকিৎসা করতে 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 বিটা সেল এক্সজস্টেড হয়েও আবার তার ওই রকম ইনসুলিনের অভাব দেখা দিতে পারে। বুঝা গেল? তাহলে ডায়াবেটিস কয় ধরনের? একটা হলো ইনসুলিন আছে, একটা হলো ইনসুলিনের অভাব আছে, ঘাটতি আছে বা নেই। তাহলে আমরা মূলত টাইপ 2 ডায়াবেটিস নিয়ে কথা বলছি। ইনিশিয়ালি দেখেন উনি বলছেন, ইনিশিয়ালি ট্রিগার্ড বাই এক্সেস কার্বোহাইড্রেট ইনটেক, মানে ভাত, রুটি, ফল, দুধ। আমি এখানে বলবো যে ইনিশিয়ালি ডায়াবেটিস হয় কেন? বেশি খেলেই ডায়াবেটিস হতে পারে, বেশি খেলেও হবে না। আপনি খান কিন্তু ব্যবহার করেন না। যখন আমি যে কোনো খাবার, যেমন একটা লোক সে কমই খায় কিন্তু কিছুই করে না, মানে যেটুক খায় সেটুক সে ব্যবহার করে না। আলটিমেটলি ভাত খান, রুটি খান, ফল খান, দুধ খান, মাংস খান, গরু খান, খাসি খান, যা খান, যেই খাবারটা আপনার ব্যবহার করবেন না সেটা চর্বি হিসেবে জমা হবে। ক্লিয়ার? তো এখানে উনি বলেছেন যে এক্সেস কার্বোহাইড্রেট ইনটেক রাইজ ব্লাড গ্লুকোজ, মানে ব্লাড গ্লুকোজ বাড়ায় এবং প্যানক্রিয়াস থেকে ইনসুলিন নিঃসরণ করে। তখন চিনি রক্তে আসলে প্যানক্রিয়াসের বিটা সেল স্টিমুলেটেড হয়
এবং এই যে ফিগারটা এটা ওনার ইয়া থেকেই নেওয়া, ওনার লেখা থেকেই নেওয়া। ইনিশিয়ালি ট্রিগার্ড বাই মানে কার্বোহাইড্রেট যখন আপনি খাবেন গ্লুকোজ আসবে, আসলে পরে প্যানক্রিয়াস থেকে ইনসুলিন তৈরি হবে বা এটাকে বোলাস ইনসুলিন বলা হয়। ইনসুলিন বেজাল ইনসুলিন মানে সবসময় স্বল্প পরিমাণে ইনসুলিন রিলিজ হতে থাকে, হ্যাঁ অল্প অল্প করে, কিন্তু খাইলে বিশেষ করে এই খাবারগুলো খাইলে অনেক ইনসুলিন আসে, এটাকে বলে বোলাস ইনসুলিন, বোলাস। তাহলে ইনসুলিন বোলাস এবং বেজাল, বেজাল হলো আস্তে 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 একটু রিলিজ হয়, আর বোলাস হলো খাওয়ার পরে। তো আপনি যদি সকালে না খান তাহলে এটা রিলিজ হবে না বোলাস ইনসুলিন, দুপুরে না খান তাহলে বোলাস ইনসুলিন রিলিজ হবে না। এবার বুঝতে পারছেন? ইনসুলিন এনাবল গ্লুকোজ আপটেক বাই মাসেল, লিভার অ্যান্ড ফ্যাট সেল। অর্থাৎ ইনসুলিন কি করে? মাসেলকে, ফ্যাটকে এবং লিভারকে চিনি খেতে সাহায্য করে বা চিনি ঢুকতে পারে ইনসুলিনের সাহায্যে। মাংসপেশির মধ্যে চিনি ঢুকে, তারপরে লিভারের মধ্যে চিনি ঢুকে, ফ্যাটের মধ্যে চিনি ঢুকে। কে ঢুকায়? ওই মাংস, আমরা যে বললাম না সেলের ভিতরে, কোষের ভিতরে ঢুকায়। কে ঢুকায়? ইনসুলিন। কি ঢুকায়? চিনি। এটা বুঝতে পারছেন? এবং বলছে এক্সেস গ্লুকোজ ইজ স্টোরড অ্যাজ গ্লাইকোজেন, মানে যেই গ্লুকোজগুলো আপনি ব্যবহার করেন না সেটা গ্লাইকোজেন হিসেবে লিভারে, মাংসের ভিতরে জমা হয় এবং পরবর্তীতে এটা কনভার্টেড হয়ে ট্রাইগ্লিসারাইড বা ফ্যাট হয় এবং আরও এগুলো পরবর্তীতে ফ্যাট হইতে হইতে লিভারে ফ্যাটি লিভার হয়। ধরেন আপনি খাবার খাইছেন, ব্যবহার করেন নাই, তো গ্লাইকোজেন হিসেবে জমা হয়েছে, তো পরে এটা ফ্যাট হিসেবে জমা হয়েছে। তো গ্লাইকোজেন অল্প কিছু জমা হইতে পারে, এরপরে বাকি যা আছে সব ফ্যাট হিসেবে জমা হবে। ডিউরিং ফাস্টিং মানে যখন আপনি না খেয়ে থাকেন, অনেকক্ষণ না খেয়ে থাকেন, তখন ইনসুলিন ড্রপ করে, মানে ইনসুলিন লেভেল কমে যায়, কারণ খাবার না থাকলে তো তার আসার দরকার নেই। খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ, না খেয়ে থাকলেই ইনসুলিন কমে। তো যখন ফাস্টিং করেন আপনারা ইনসুলিন ড্রপ করে, তখন ওই যে গ্লুকাগন রাইজ করে এবং লিভার এই গ্লুকোজ রিলিজ করে। যেমন ধরেন আপনি না খেয়ে আসেন অনেকক্ষণ, কিন্তু আপনি তো মরে যাবেন না, আপনার সুগার লেভেলও ফল করবে না। কেন? কারণ আপনি না খেয়ে থাকলে ইনসুলিন কমে যাবে, গ্লুকাগন আসবে, বেড়ে যাবে। গ্লুকাগন এসে ওই লিভারে যে জমা ছিল গ্লাইকোজেন, সেখান থেকে সে গ্লুকোজ বানাবে, তার কারণে ওই গ্লুকোজ দিয়ে আপনি চলতে পারবেন, আপনি মরে যাবেন না। বুঝেন কথা? আর আপনার বাচ্চা একবেলা খায় নাই, রাত্রে ঘুমায় গেছে, ঘুম থেকে উঠে খাওয়াইতে হবে, নাহলে যদি মরে যায় বাচ্চা সকালে, যদি, ওরে আল্লাহ, নাউজুবিল্লাহ। বাবা মার মাথার মধ্যে এই সব ঢুকাই দিছে, হ্যাঁ, খালি খাওয়াবি, বাচ্চা খাইতেছে না, টেবিলের তলে চলে গেছে, তুইও যাবি টেবিলের নিচে, মোবাইল ধরাই দিবি, মোবাইল দিয়ে দিয়ে খাওয়াবি, মোবাইল সহকারে খাওয়াবি, মোবাইলও খাওয়াই দিবি বাচ্চারে। আর এখন এসে আমার বাচ্চা মোবাইল ছাড়তেছে না, আমি তুই ধরাইছো তো তুমি মিয়া, ছাড়বে যে? আমার বাচ্চা প্রসেসড ফুড ছাড়া কিছু খাইতেছে না, আমি তুমি ধরাইছো প্রসেসড ফুড। আমাকে সময় আমার আব্বারে কম, আব্বা বার্গার খাবো, তো বাপে বার্গার চেনে না, পোলাও চেনে না, বার্গার খাইতেও পারি নাই, কইতেও পারি নাই। বুঝলেন? ছোটবেলায় কারি লজেন যা ছিল আর বস্তা ছানা ছিল, কোথায় বার্গার টার্গার কিছু আসছিল না। আর এখন পোলা বানরে চিনাইছি, আমরা চিনাইছি। তাহলে এই যে ডিউরিং ফাস্টিং ইনসুলিন ড্রপ করে, তাহলে আমার ওই লিভারের যে লিভার থেকে তখন অনেকে দেখবেন ডায়াবেটিস রোগী, খালি পেটে ডায়াবেটিস বেশি, তো এদের অনেকেরই ফ্যাটি লিভার থাকে, ইনসুলিন রেজিস্ট্যান্স অনেক বেশি থাকে। তা সারা রাত কিচ্ছু খায় না, তাহলে চিনি কি আসমান থেকে নামছে? না, ওই লিভার থেকে আসছে। তাহলে প্রোগ্রেশন টু ইনসুলিন রেজিস্ট্যান্স অ্যান্ড বেটা সেল বার্ন আউট, খেয়াল করেন। ওভার টাইম এভাবে যদি চলতে থাকে এবং আপনি যদি এভাবে 6 বেলা চিনি খাইতে থাকেন, হাই কার্ব ডায়েটস লিডস টু ক্রনিক ইনসুলিন এলিভেশন, মানে তখন ইনসুলিন লেভেল বাড়তে থাকে এবং বাইরে থাকে। যেমন আপনাদের এখানে যাদের ইনসুলিন লেভেল 4 আছে তাদের ঠিক, কিন্তু যারা 12-14 ঘন্টা খালি পেটে আছেন, এরপরে ইনসুলিন লেভেল 8, 10, 12, 14, তার মানে আপনার ইনসুলিন বেশি। উনি কথাটা লিখেছেন, খেয়াল করেন, কথাটা এখানে আছে ওনাদের জার্নালের কথা, কিন্তু ওনাদের প্র্যাকটিসে এগুলা নাই। আবার এটা শুধু নুরুল আমিন সাহেবই লিখেছেন, কিন্তু বাকিরা কেউ এটাকে প্র্যাকটিস করে না। তারা এই জার্নাল পড়ে আর রুগীরা 6 বেলা খাইতে দেয়। বুঝছেন? বই এইটা, জার্নাল ওইটা। আমি কি বললাম? ওই নলেজকে তারা প্র্যাকটিসে আনে নাই। কিন্তু আমাদের বলে এভিডেন্স দাও, তো এভিডেন্স আমার দিতে হবে কেন? তোমার ডাক্তারাই তোমাকে এভিডেন্স দিয়ে রাখছে, সেটাও তো মনে হয় পড়ো না। না, পড়ে না নিশ্চয়ই, পড়লে তো আর এরকম করতো না, বলতো না। তো দেখেন, ওভার টাইম পারসিস্টেন্ট হাই কার্ব ডায়েট লিড টু ক্রনিক ইনসুলিন এলিভেশন, বডি টিস্যুস বিকাম রেজিস্ট্যান্স টু ইনসুলিন। এই কথাটা আমরা 6 বছর ধরে আপনাদেরকে ইনসুলিন রেজিস্ট্যান্স বোঝানোর চেষ্টা করছি। কেন? কোষের জায়গা নেই, কোষ ইনসুলিনকে বাধা দেয়, হ্যাঁ, সে এত চর্বি জমাইয়া এখন নিজেই বাষ্ট হইয়া যাইব।
হ্যাঁ হ্যাঁ কাজে তুই আর খাইস না, তা আপনি তো আর খাওয়া বন্ধ করেন না, ছয়বেলা খান, দাওয়াত খান, এখানে খান ওখানে খান। হ্যাঁ, তো এখন কি হয় যে ও বলে কি ঠিক আছে তুই খাইলে খা, তোরে তো আর থামানো যাবে না, তবে চিনি আমি ঢুকতে দিব না আমার কোষের মধ্যে। তো চিনি ঢুকায় কে? ইনসুলিন। ঠিক আছে যা, ইনসুলিনকে বাধা দিলাম আজকে থেকে। তো এখন কি হবে, আলটিমেটলি রক্তের চিনি বাড়তে থাকবে, পরবর্তীতে সেটাই হলো রক্তের চিনি বাড়লে তাকে কি বলে, কথা কয় না, রক্তের চিনি বাড়লে কি হয়? ডায়াবেটিস। তো এবার বুঝছেন ঘটনা কোন জায়গায়। এখন বডি টিস্যুস ইনসুলিন রেজিস্ট্যান্স হলে কি হবে, গ্লুকোজ ব্লাডেই থাকবে, প্যানক্রিয়াস এটাকে মানে এই রক্তের চিনি কমানোর জন্য আরো ইনসুলিন তৈরি করবে, আরো ইনসুলিন তৈরি করবে, আরো ইনসুলিন তৈরি করবে। তাহলে কি হবে যে ইভেনচুয়ালি বিটা সেল বিকাম ফ্যাটিক, এভাবে করতে 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 একসময় আমি শেষ। ইভেনচুয়ালি বিটা সেলস বিকাম ফ্যাটিকড, ইনসুলিন প্রোডাকশন ড্রপস। হ্যাঁ, হাইপারগ্লাইসেমিয়া হাইপার ইনসুলিনিয়া থাকার পরেও তারপর এই রোগীর আর হয় না, মানে রক্তে চিনিও বেশি ইনসুলিনও বেশি। বুঝছেন? অ্যাট দিস পয়েন্ট দ্য পেশেন্ট এন্টার্স ফুল ব্লোন ডায়াবেটিস, মানে এবার আসল ডায়াবেটিসে ধরছে। আরে প্রথমে কি ছিল? ইনসুলিন রেজিস্ট্যান্স। তো ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে ডায়াবেটিস হইতে 10-12 বছর সময় লাগে। তাইলে দেখেন আমরা যে বলছি হাইপারগ্লাইসেমিয়া হাইপার ইনসুলিনিয়া, এটা কি করে কোএক্সিস্ট করে, এটা হলো ফুল ব্লোন ডায়াবেটিস। তাহলে ওনার কথার সাথে আমাদের কথা মিলছে? এটা তো আমি লিখি নাই, কে লিখছে? এই ইব্রাহিম কার্ডিয়াকের ডাক্তার লিখছে। তো কমপ্লিকেশনসগুলো উনি বলেছেন যে ডায়াবেটিস পারসিস্টেন্ট হাই ব্লাড সুগার থাকলে রেটিনোপ্যাথি হয়, নেফ্রোপ্যাথি হয়, নিউরোপ্যাথি হয়, পা কেটে ফেলতে হয়। তো এই কথা আমরা প্রতিদিন বলি কিনা? এই বলি না? যারা ভিডিও কে কে দেখে আমার লেকচার রেগুলার, এটা প্রতিদিন বলি। চোখ নষ্ট ডায়াবেটিক রেটিনোপ্যাথি, নার্ভ ড্যামেজ নিউরোপ্যাথি, কিডনি শেষ নেফ্রোপ্যাথি, প্রতিদিন বলি না? আচ্ছা, দিজ আর কমনলি টার্গেটেড ইন ট্রেডিশনাল ডায়াবেটিক কেয়ার বাট দে মিস দ্য রুট কজ, মানে এগুলো সব বোঝে তারা কিন্তু আসল রুট কজই বোঝে না। এই যে আপনাদের এত বছর ডায়াবেটিসের চিকিৎসা করেন, ডাক্তাররা কি আপনার ইনসুলিন তৈরি হয় কিনা, ব্যবহার হয় কিনা, ইনসুলিন রেজিস্ট্যান্স আছে কিনা, এগুলো টেস্ট করাইছে কোনোদিন? তো দ্য ফ্যালাসি অফ গ্লুকোজ সেন্ট্রিক ট্রিটমেন্ট, উনি বলতেছে এই গ্লুকোজ কেন্দ্রিক চিকিৎসা ব্যবস্থা হচ্ছে একটা ফ্যালাসি। দেখছেন ওনাদের ডাক্তার, আমি না, ইব্রাহিম কার্ডিয়াক থেকে, বার্ডেমের পেটের ভিতর থেকে যার জন্ম হয়েছে, মানে ইব্রাহিম কার্ডিয়াক স্যারই তো বার্ডেমের মূল ঠিক আছে? তো সেই স্যার এর নামে এবার বার্ডেম ইব্রাহিম কার্ডিয়াক দিয়েছে। স্ট্যান্ডার্ড ডায়াবেটিস ট্রিটমেন্ট ফোকাসেস অন লোয়ারিং ব্লাড গ্লুকোজ ইউজিং ড্রাগস অ্যান্ড ইনসুলিন, মানে সাধারণত আপনাদেরকে ইনসুলিন বা ওষুধ দিয়ে চিনি কমানো হয়। কিসের চিনি? রক্তের চিনি। কিন্তু এই চিনিটা কোথায় যাচ্ছে, কোষে ওভারলোড আরো বাড়তেছে কিনা, কারণ আপনার কোষে জায়গা নেই, আপনি খাইতেছেন 6 বেলা, ওষুধ দিয়ে চিনি কোষে জোর করে ঢুকাচ্ছি, কোষের 12টা বাজবে না? তো এইভাবে চোখের 12টা বাজবে, এভাবে লিভারের 12টা বাজবে, এভাবে কিডনির 12টা বাজবে, এভাবে নার্ভের 12টা বাজবে, মানে কমপ্লিকেশন আমরা বাড়াচ্ছি, কোষ খালি না করে কোষে আরো গাদাচ্ছি। তাহলে বাট দিস ইগনোরস দ্য রিয়েল প্রবলেম, ক্রনিক হাইপার ইনসুলিনিমিয়া অ্যান্ড ইনসুলিন রেজিস্ট্যান্স। দেখেন আমার কথা না, মানে ইনসুলিন রেজিস্ট্যান্সকে তারা অ্যাড্রেস করছে না, ইনসুলিন মাপছে না, এবং ক্রনিক ইনসুলিন হাইপার, মানে সবসময় যে ইনসুলিন বেশি থাকছে মাপেই তো না, তাহলে জানবে কেমনে? চিনি মাপে, চিনি বোঝে, কিন্তু ইনসুলিন বোঝে না, ইনসুলিন মাপে না, ইনসুলিন রেজিস্ট্যান্স মাপে না। তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স মাপতে হবে হোমো আইআর দিয়ে, আর খালি পেটে ইনসুলিন তো টেস্ট করলে বোঝা যাবে কত। ফোর্সিং মোর গ্লুকোজ ইনটু ইনসুলিন রেজিস্ট্যান্স সেল, যে কথা আমি একটু আগে বললাম, এই কথাটা এখানে লেখা আছে কি, যে ফোর্সিং মোর গ্লুকোজ ইনটু ইনসুলিন রেজিস্ট্যান্স, মানে যেই কোষগুলা ইনসুলিন রেজিস্ট্যান্স হয়েছে, কারণ তার ভিতরে অতিরিক্ত চর্বি জমা হয়েছে, ওভারলোড হয়েছে, তো এখানে তাকে বারবার খাওয়াইয়া ওষুধ দিয়ে ইনসুলিন দিয়া তাকে তার মধ্যে আবার জোর করে কি করতেছে, চিনি ঢুকানো হচ্ছে। যেমন উইথ ইনসুলিন অর সালফোনার ইউরিয়া, মানে একটা ওষুধের নাম, লিডস টু ফ্যাট অ্যাকুমুলেশন, মানে লিভারে চর্বি জমতেছে, ওয়েট গেইন, ওজন বাড়তেছে, তারপর হচ্ছে ইনক্রিজড ভিসেরাল ফ্যাট, মানে ভিসেরার ভিতরে ওই যে বিভিন্ন অর্গানে ফ্যাট জমতেছে, প্রোগ্রেশন টু নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার, মানে ফ্যাটি লিভার হইতেছে, মোর ইনসুলিন, আরো ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়তেছে, মানে যত চিকিৎসা করবা তোমার ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়বে। এজন্য কি হবে, ওই ওষুধ খাইতে খাইতে ওষুধের মাত্রা বাড়বে, ডোজ বাড়বে, পরিমাণ বাড়বে, ওষুধের রকম বাড়বে, তারপরে ইনসুলিনে যাবেন, তারপরে ইনসুলিনও মারবেন, ওষুধও খাইবেন, এইভাবে যখন সব করিয়াটরে যখন দেখবেন অন না, তখন এখানে আসবেন। অথচ আমাদের এখানে আসবে সে যে চায় যে আমার ডায়াবেটিস যেন না হয়, আমি সুস্থ, যেন ডায়াবেটিস না হয়,
মানে প্রিভেনশন। আর এখন আসে কারা, সব শেষ করে তারপর ভালো হয় না এখন আসে। মজার ব্যাপার হচ্ছে আমাকে এই জার্নালটা পাঠাইছিল অনেকদিন আগে পাঠাইছে, ওই যে হজে গেলাম এই মানে সময় করে উঠতে পারিনি। আর কথা তো আমি রেগুলার বলি, এগুলা নতুন করে আপনারা যে শিখবেন এরকম কিছু না, কিন্তু আমাকে পাঠাইছে আইসিডিআরবি আমাদের একজন স্যার। আইসিডিআরবিতে যখন আমি করতাম তো ওখানে আফতাব স্যার ছিলেন, উনি পাঠাইছে, বলে জাহাঙ্গীর তুমি দেখছো নাকি? আমি বললাম যে পরে আমি অবাক হইলাম যে বারেমের ইব্রাহিম কার্ডিক থেকে এরকম একটা সুন্দর করছে, এটা খুব ভালো লাগছে আর কি। তো তখন থেকে ভাবছি যে এটা আপনাদের সামনে একদিন প্রেজেন্ট করব। তাহলে হাইপার ইনসুলিনিমিয়া অ্যাজ দ্য রিয়েল রুট কজ, হাইপার ইনসুলিনিমিয়া। তাহলে ওনাদের ডাক্তার কি বলতেছে, উনি গবেষণা করে দেখেছে আসলে ডায়াবেটিসের মূল যে সমস্যাটা এটা হলো ইনসুলিন বেশি প্রবলেম। ধরেন একটা লোক প্রথমে ইনসুলিন নর্মাল, সুগার নর্মাল, তারপরে তার ইনসুলিন বাড়া শুরু হয়, তার অনেক পরে চিনি বাড়া শুরু হয়। তা আমরা যখন তার ইনসুলিন বাড়ে তখনই যদি তাকে অ্যাড্রেস করি, তখনই যদি পরীক্ষা করাই, তখনই যদি তাকে বলি যে ইনসুলিন কমাতে হবে, তাহলে ওর জীবনে ডায়াবেটিস আর হতে পারবে না। তাহলে ইনসুলিন বাড়ে, ডায়াবেটিস বাড়ারও মানে চিনি বাড়ারও 10-12 বছর আগে থেকে ইনসুলিন বাড়া শুরু হয়। তার মানে আপনি ডায়াবেটিস হওয়ার 10-12 বছর আগেই আপনি চাইলে এটা বুঝতে পারবেন এবং সতর্ক হবেন, এবং এটা রিভার্স করলে, কোষ খালি করলে আর আপনার ডায়াবেটিস হবেই না। আর ডায়াবেটিস না হলে চোখ নষ্ট হবে না, লিভার নষ্ট হবে না, কিডনি নষ্ট হবে না, হার্ট নষ্ট হবে না, 60-70টা রোগ কিছুই হবে না। তা এখন প্রবলেম হলো কোনো রোগী যদি না হয় তাইলে হচ্ছে রুগী থাকবে না, সেটা একটা প্রবলেম, ডাক্তারদের প্রবলেম, ওষুধ কোম্পানির প্রবলেম, ফুড ইন্ডাস্ট্রির প্রবলেম, সেটা একটা প্রবলেম। এইটার জন্যেই আসল কথা, আসল সত্য হলো এইটা। এই জন্যে আপনাদেরকে রোগ পোষা হয় যেন আপনি কোনোদিন ভালো হইতে না পারেন। কারণ কোনো, যেমন ধরেন উকিলের কাছে গেলে হ্যাঁ কেস ঝুলাইতে ঝুলাইতে থাকবো, ডাক্তারের কাছে গেলে রুগী ঝুলাইতে থাকবো, মানে যে যেখানে ঢুকবে ওখানে বেরোয় আসতে পারবে না, সব গর্ত বানাইছে। এদের নাম হলো প্রফেশনালস। সরকারি অফিসে গেলে এই টেবিল ওই টেবিল সেই টেবিল যাইতে আপনার জুতার তলা ক্ষয় হয়ে যাবে, মাল পানি না দিলে তলা দিয়া আপনার কাজ উদ্ধার হবে না। কি ঠিক বলেছি? এরকম সবখানে একই সিস্টেম চলতেছে, বুঝলেন না কথা? সব জায়গায় একই সিস্টেম। তো যাক, আজকে আমি খুব পবিত্র এবং আমার কোনো দোষ নেই, নিষ্পাপ, কারণ এই কথাগুলো ডাক্তার তাদেরটাই বলেছে, তাদের ডাক্তার, আমার এখানে কোনো ভূমিকা নেই, আমি কিছু বলতেছি না, ঠিক আছে? তো কি হাই ইনসুলিন লেভেল দেমসেলস আর প্রো অ্যাথেরোজেনিক এবং প্রো ইনফ্লামেটরি, মানে এই যে অ্যাথেরোস্ক্লেরোসিস বা ইনফ্লামেশনের মূল কারণ হচ্ছে হাইপার ইনসুলিনিমিয়া, বেশি ইনসুলিন, হাই লেভেল অফ ইনসুলিন, প্রো অ্যাথেরোজেনিক, প্রো ইনফ্লামেটরি। অ্যাথেরোজেনিক মানে ওই যে অ্যাথেরোস্ক্লেরোসিস হওয়া মানে হলো রক্তনালীতে চর্বি জমা, ওই যে আপনারা যে ব্লক বলেন, ব্লক 100%, 95% ব্লকের কথা, এটা হলো ওই অ্যাথেরোজেনিক, অ্যাথেরোস্ক্লেরোসিস। তো অ্যাথেরোজেনিক মানে যেগুলো অ্যাথেরোস্ক্লেরোসিস হতে সহযোগিতা করে, ইনফ্লামেশন অ্যাথেরোস্ক্লেরোসিস সহযোগিতা, অ্যাথেরোজেনিকও সহযোগিতা। তাহলে ইনসুলিন ইটসেলফ সে অ্যাথেরোস্ক্লেরোসিস হতে এবং ইনফ্লামেশন হতে সাহায্য করে। আর যদি চিনি ইনসুলিন দুই ভাই বেশি থাকে তাহলে কোনো চিন্তা নেই, হার্ট অ্যাটাকের জন্য কোনো ঝুঁকি আর অসুবিধা হবে না, যে কোনো ঝুঁকি আপনার যথেষ্ট, হার্ট অ্যাটাক হইতে আপনার কোনো টেনশন লাগবে না, এমনি হবে। হাইপার ইনসুলিনিমিয়া কি করে? লাইপোজেনেসিস করে, ফ্যাট তৈরি করে, তা বেশি চর্বি জমায়। তাহলে আমি বলি না যে ইনসুলিন চর্বি জমায়, কথা বলি, ফ্যাট লাইপোজেনেসিস, ফ্যাট বার্নিংয়ে বাধা দেয়, লাইপোলাইসিস হতে বাধা দেয়। ইনক্রিজ এলডিএল পার্টিকল, ওই যে অক্সিডাইজড কোলেস্টেরলের মাত্রা বাড়ায়। স্মুথ মাসেল প্রলিফারেশন ইন ব্লাড ভেসেল, এন্ডোথেলিয়াল ডিসফাংশন, তা এটা হলো হার্ট ডিজিজের প্রিকারসার। আর অ্যাথেরোস্ক্লেরোসিস এন্ড হাইপারটেনশন, তার মানে বেশি ইনসুলিন থাকলে সে উচ্চ রক্তচাপ, রক্তনালীতে চর্বি জমানো, স্মুথ মাসেল ব্লাড ভেসেলের মাসেল হয়ে আস্তে আস্তে ভেসেলগুলো সরু হয়ে যায়, মাসেল বড় হইয়া এই ভেসেল মানে ভিতরের হলো যে জায়গাটা রক্ত চলাচলের জায়গা শুরু হয়। আর স্টাডিড কনফার্ম দ্যাট ইনজেক্টেবল ইনসুলিন, যেটা আপনি এমনি টাকা খরচ করে ডাক্তারকে ভিজিট দেওয়া, যেটা নিজের টাকায় কিনা, যেটা আপনি মুরব্বা হন সেটার কথা বলতে, সেটা হলো ভিসেরাল এডিপোসিটি, নন অ্যালকোহলিক লিভার ডিজিজ, ফ্যাটি লিভার ডিজিজ, ব্লাড প্রেশার, কার্ডিওভাস্কুলার রিস্ক, অক্সিডেটিভ স্টেট অ্যান্ড সিস্টেমিক ইনফ্লামেশন, সবই করে। তার মানে টাকা দিয়ে নিজের সর্বনাশ করে। আমি বলি চিনির শিরা কিরকম, ধরেন আমরা কি করি, জিলাপিরে ওই যে চিনির শিরায় চুবাইছি না, আবার শাল কুমড়া রে, চিনেনি শাল কুমড়া, শাল তুলিয়া, তারপরে শাল তুলিয়া, তারপরে খেজুরের কাঁটা দিয়ে খিচ্চা, তারপরে চিনির শিরায় চুবাইলে এটারে কি বলে, মুরব্বা। তা এখন আপনারা কি করেন, ছয়বেলা চিনি খাইয়া
ইনসুলিন মারিয়া খেচ্চা ওই চিনি ওই কোষের মধ্যে ঢুকাইয়া মুরব্বা বানাইছেন। তো এখন মুরব্বা বানাই কি হয়েছে, ওই যে কোষের 12টা বাজছে, চোখের 12টা বাজছে, লিভারের 12টা বাজছে, কিডনির 12টা বাজছে, হ্যাঁ, এই যে এইভাবে রক্তের চর্বি বাড়ছে, আপনার ওই যে ব্লাড প্রেশার বাড়ছে, হার্ট অ্যাটাক হয়েছে, ওই যে সব কিছু এখানেই এইটা আছে। টাইপ 2 ডায়াবেটিস ইজ নট জাস্ট হাই ব্লাড সুগার, এই কথাটা দেখেন। দ্য রিয়েল ইস্যুজ ইজ মেটাবলিক ইনফ্লেক্সিবিলিটি অ্যান্ড এনার্জি ওভারলোড। ওই যে যেটা বললাম যে কোষে এনার্জি ওভারলোড হয়েছে, মানে এত এনার্জি জমছে যে এনার্জির ছোটে সব শেষ। দেখেন, মাসেল অ্যান্ড লিভার সেলস আর অলরেডি ফুল গ্লাইকোজেন অ্যান্ড ফ্যাট, নো স্পেস ফর নিউ গ্লুকোজ, মানে যেটা আমি সবসময় বলি, যেখানে আগেই ভর্তি হয়ে আছে, গ্লাইকোজেন আছে, ফ্যাট আছে, এখন আর জায়গা নেই। এর মধ্যে আপনি 6 বেলা চিনি ঢুকাইলে, ওষুধ দিয়ে ইনসুলিন দিয়ে কি হবে? হ্যাঁ, তো এক্সট্রা গ্লুকোজ ইজ ডাইভার্টেড কনভার্টেড ইনটু ফ্যাট, এটাকে বলে ডি নোভো লাইপোজেনেসিস, মানে ওই যে যেগুলো থাকে ব্যবহার হয় না যেসব চর্বি, সেগুলো আলটিমেটলি চর্বি হিসেবে জমা হয়, যে যেগুলো গ্লুকোজ ব্যবহার হয় না, ভাত রুটি ফল দুধ যা খাইতেছেন যেগুলো, সেটাই চর্বি হিসেবে জমা হয়। তার মানে আপনার পেটের চর্বি এবার বলেন কে জমাইছে? পাশের বাড়ির কেউ? আপনার হাজবেন্ড? তো কে? আপনার স্ত্রী? কে? স্ত্রী তো রাইন্দে টাইন্দে রেডি করে দিছে, আর হাজবেন্ডও তো বাজার টাজারে কিনে দিছে আর কি, বাইরে নিয়ে পিজা বার্গার ভালো মতো খাওয়াইছে। বউরে যদি একটু বাইরে যে ট্রিট না দেয় তাহলে তো বউ টেকে না। হ্যাঁ, এই জন্য ট্রিট দিতে দিতে এখন শেষ। যে সুন্দর কোকাকোলা বউ বিয়ে করে আনছিল, এখন মাশাআল্লাহ বেরেল। আগে দুইজন এক রিক্সায় যাইতো, এখন আর যাইতে পারেন, আলাদা আলাদা রিক্সা লাগে। এক্সট্রা গ্লুকোজ ইজ ডাইভার্টেড ইনটু কি ফ্যাট, যেটা আমরা বলেছি। এইভাবে এই যে আস্তে আস্তে টিজি বাড়ে, ফ্যাটি লিভার হয়, হ্যাঁ, এবং খাওয়ার পরে দুর্বল লাগে, বুক ধড়ফড় করে, কলজা কাঁপে, দুর্বল লাগে, খাওয়ার পরে অলসতা লাগে। হ্যাঁ, বুঝতে পারছেন? আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, মানুষ মনে করে বেশি খাইলে মনে হয় শক্তি বেশি। আচ্ছা, আপনারা যদি 2-3 প্লেট বিরিয়ানি ভালো মতো মানে লোড করে দেওয়া যায়, এরপর কি মনে চাইবে, দৌড়াইতে নাকি ঘুমাইতে? এনার্জি থাকবে না, চলে যাবে। তারপরেও মানুষ বোঝে না, খাইয়ে খাইয়ে যে এত মোটা হয়েছে, এমনকি এনার্জি আসে না গেছে কই। তারপরও কেন যে মানুষ মনে করে যে বেশি খাইলে শক্তি বেশি পাবো, আমি এটা মাথায় ধরে না। হাতির ঝিলে দেখি যখন দৌড়াই আমরা, দৌড় প্রতিযোগিতা টকিযোগিতা হয় না, আপনি যাই একটা দৌড় প্রতিযোগিতা দেখবেন, দেখবেন যে প্রথম দিকে যারা ইমনে দৌড়াইয়া উড়ে টুড়ে চলে যাইতে আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড, একটা শরীরে কোনো গোস্ত হাড্ডি কিচ্ছু, মানে হাড্ডি ছাড়া কিচ্ছু নাই, দেখবেন, বুঝেন নাই কথা, সব উড়ে উড়ে চলে যাচ্ছে, ফার্স্ট রানার। আর যখন সময় শেষ, মানে এটা কাট অফ টাইম আছে, ধরেন 3 ঘন্টা পরে আর মানে, এই দাঁড়ান আপনি কথা বলেন না, যখন সময় শেষ তখনও দেখবেন একদল আসিতেছে, দেখবেন এই স্বাস্থ্য টাস্থ্য ভালো, ওরা দৌড়াচ্ছে না, হাঁটিতেছে, কিছু বোঝা যাইতেছে না, হ্যাঁ, কুতিতেছে, তো এরাও কিন্তু রানার। তো বুঝছেন তো, ওই বেশি খেয়ে খেয়ে যে মোটামুটি স্বাস্থ্য বাড়াইছে, তো দৌড়াইতেও পারতে, মানে শক্তিও নাই। তারপরেও আপনারা বিশ্বাস করেন বেশি খেলে শক্তি হবে। কেন? মানে বিশ্বাসটা কোন জায়গা দিয়ে আসলো? একমাত্র ইবলিস যদি মনের মধ্যে এটা ওয়াসওয়াসা না দেয়, এছাড়া তো আমি কোনো যুক্তি দেখি না। খাওয়া বেশি খাইলে পরে শরীর কাইল হয়ে যায়। 1 ভাগ খাইলে সবসময় কাজ করতে পারবেন, খাওয়ার পরেও কাজ করতে পারবেন, কিন্তু এই পর্যন্ত খাইলে আর কাজ কাম বাদ দিয়ে ঠুস ভাত ঘুম, নাকি বুঝেন না? হ্যাঁ, ভাত ঘুম। তুই তো বাঙালি, তো ভাত ঘুমে খুব উস্তাদ। কি আমি একটা জিনিস বুঝি না, এটা তো আপনারা মানে রিয়েলিটি এটা, এরপরও যদি না বোঝেন তাহলে আর কি করা যাবে। তো যাই, তো ডিসলিপিডে মানে টিজি বেশি, এইচডিএল কম, আর অক্সিডাইজড কোলেস্টেরলের মাত্রা বেশি, তো এই প্রবলেমগুলো হয়, তার জন্য দায়ী কে? ইনসুলিন। তাহলে হোয়াই কারেন্ট ট্রিটমেন্ট প্যারাডাইম ফেল, এটা আমার কথা না, ওইখানে লেখা আছে। এই জান আপনার পড়বেন এটা প্লিজ, যারা শিক্ষিত আছেন, ইংরেজি বোঝেন, আর যারা ইংরেজি বোঝেন এটা ট্রান্সলেট করে ফেলবেন, অসুবিধা নেই। বা আপনাদের পোলাপান যারা ইংরেজি বোঝে, এখন তো গুগল ট্রান্সলেটর দিলেই ট্রান্সলেট হয়ে যাবে, এটা তো এমন কোনো ইয়া না, বা এআইতে দিলে ট্রান্সলেট করে দেয়, এখন ট্রান্সলেট করা কোনো বিষয় এখন কারো, আমি মনে করি না পৃথিবীর কারো অন্য দেশের ভাষা শেখার দরকার আছে। এটা যে কোনো ভাষায় আপনি ট্রান্সলেট করে ফেলতে পারেন। এখন এআই এত ডেভেলপ করতেছে, আপনি মুখে বলতেছেন বাংলা, হ্যাঁ ইংরেজি হিসেবে এটা শোনাইব। তো আমাদেরকে অনেকে বলছে আমাদের ভিডিওগুলো ইংরেজিতে, আমার ইংরেজিতে বলা রাখবে না, এআই রে দিয়ে দিব, ওই ইংরেজি করে ফেলাবে, ডাবিং করলে দিয়ে দিলে তোর বুঝলে হইলো আর কি।
হ্যাঁ, বুঝলেই হইলো কি বলি। ভাই যত যাই বলেন, নিজের মাতৃভাষার মতো মানে এত এক্সপ্রেশন, মানে এত সুন্দর অন্য কোনো ভাষায় হয় না, হওয়া উচিত না। যাই হোক, হোয়াই কারেন্ট ট্রিটমেন্ট প্যারাডাইম ফেল, মানে লোয়ারিং ব্লাড সুগার উইদাউট লোয়ারিং ইনসুলিন, এটাকে বলে সিমটম ম্যানেজমেন্ট। এটা কিউর হবে না। কিউর হইতে হলে ইনসুলিনও কমাতে হবে, চিনিও কমাতে হবে। আমার কথা বুঝতে পারছেন? ওনারাই বলতেছে ইউজিং ইনসুলিন ইন টাইপ 2 ডায়াবেটিস পেশেন্ট হু আর অলরেডি ইনসুলিন রেজিস্ট্যান্স ডিপেন্ডস দ্য প্রবলেম, মানে আরও গভীরে নিয়ে যায় প্রবলেমের, যেটা আমি সবসময় বলে আসতেছি। এখন ওনাদের ডাক্তাররা এই কথা বলতেছেন, কিন্তু এইটা সৈন্য ডাক্তাররা এটা প্র্যাকটিস করে, শুধু নুরুল আমিন সাহেব এটা বলতেছেন, বাকিরা এই বই পড়তেছে বা এই জার্নাল পড়তেছে, কিন্তু তাদের প্র্যাকটিস এরকম না। তাহলে রুট কজ অ্যাপ্রোচ মাস্ট ফোকাস অন ইমপ্রুভিং ইনসুলিন সেন্সিটিভিটি, মানে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়াতে হবে রোজার মাধ্যমে, ব্যায়ামের মাধ্যমে, ভালো ঘুমের মাধ্যমে, মানসিক প্রশান্তি চর্চার মাধ্যমে, কোষ খালি করার মাধ্যমে। বুঝা গেল? আর হাই সুগার খাবারগুলো অ্যাভয়েড করতে হবে, প্রসেসড ফুড অ্যাভয়েড করতে হবে। এই রিডিউসিং কার্বোহাইড্রেট ইনটেক, মানে যেহেতু আপনার চিনি বেশি, অতএব কিছুদিনের জন্য কার্বোহাইড্রেট কম খাইতে হবে। এনহ্যান্সিং মাইটোকন্ড্রিয়াল ফাংশন, এটা করার জন্য ব্যায়াম লাগবে, অনেক কিছু লাগবে। মাইটোকন্ড্রিয়াল ফাংশন ভালো করতে হলে অনেক কিছু লাগবে, শ্বাসের ব্যায়াম লাগবে, এই যে উইম হপ করতে হবে, বরফ থেরাপি করতে হবে, হট কোল্ড শাওয়ার করতে হবে, অনেকগুলো ব্যাপার আছে। এটা তারপর সেইভাবে খাইতে হবে, সেই ধরনের খাবার যেগুলো আমরা সাজেস্ট করবো, এমসিটি, ডিরাইবোস, হ্যাঁ, ভালো ভালো ফ্যাট, এগুলো। তারপর হচ্ছে টাইম রেস্ট্রিক্টেড ইটিং, ইন্টারমিডিয়েট ফাস্টিং, মানে এই যে রোজা। আর একটা হলো ওয়েট লস, এক্সারসাইজ আর স্ট্রেস রিডাকশন, যে কথাগুলো আমরা সবসময় বলি। তারপরে ফ্যাটি লিভার ইজ প্রেজেন্ট ইন দ্য মেজরিটি অফ টাইপ 2 ডায়াবেটিক পেশেন্ট, এমনকি সিকনা রোগীরও ফ্যাটি লিভার আছে। নন অ্যালকোহল ফ্যাটি লিভার এবং ইনসুলিন রেজিস্ট্যান্স দুটো মিলে কার্ডিওভাস্কুলার অনেক রিস্ক ফ্যাক্টর, স্ট্রোক, অর্থাৎ ব্রেনে স্ট্রোক হলে কি হবে, প্যারালাইসিস। আর হচ্ছে কগনিটিভ ডিক্লাইন, মানে ভুলে যাওয়া প্রবণতা, মনে না থাকা, হ্যাঁ, বুদ্ধিবৃত্তিক চর্চা, বুদ্ধিবৃত্তিক যে ইয়া হয়, বয়স বাড়লে কয় না অনেক সময় কগনিটিভ ফাংশনগুলো যখন ইয়ে হয়ে যায়, ডিক্লাইন করে। আর দিস রিস্ক নট রিডিউসড বাই নর্মালাইজিং ব্লাড সুগার, এবং এগুলো আপনি চিনি নিয়ন্ত্রণ করে কোনো দিন এটা লাভ হবে না। যার প্রমাণ কি, প্রতিটা ডায়াবেটিস রোগী যাদের চিনি ওষুধ দিয়ে নিয়ন্ত্রণও রেখেছে, সমস্যা এগুলো আসছে, বুঝতেছেন? আর সমস্যা বাড়তেছে, আসে না, বাড়তেছে। এবার বোঝা গেল নাকি আরও বুঝতে হবে? তাহলে ফাইনাল ক্লিনিক্যাল যে উনি মেসেজটা দিয়েছেন সেটা হলো ইনসুলিন রেজিস্ট্যান্স ইজ দ্য ডিজিজ, হাই ব্লাড সুগার ইজ জাস্ট এ সিমটম। এটা আমি বলি নাই, মানে মূল রোগটা হলো ইনসুলিন রেজিস্ট্যান্স, মানে আমরা যেটা বলি মূল রোগ হলো কোষে জাগা নাই, কোষে ওভারলোড। আর এই ওভারলোড হয়েছে বলে চিনি বাড়ছে, ওটা হলো এটার ইফেক্ট, কজ অ্যান্ড ইফেক্ট। রুট কজ এটা, আর এটার কারণে ওটা হয়েছে সিমটম। ধরেন আপনার ম্যালেরিয়া হচ্ছে আসল রোগ, জ্বর হইলো সিমটম। আপনার টাইফয়েড হচ্ছে আসল রোগ, জ্বর হইলো তার সিমটম। নিউমোনিয়া আসল রোগ, জ্বর হইলো সিমটম। টিউবারকুলোসিস আসলের রোগ, জ্বর হলো তার সিমটম। এখন আপনি যদি সব জ্বরের চিকিৎসা প্যারাসিটামল দিয়ে করেন, হ্যাঁ জ্বর কমবে, রোগ ভালো হবে না, বুঝছেন? রিডিউস ফিভার, পেশেন্ট ডাইট, মানে জ্বর কমছে, রুগী মরে যাবে আলটিমেটলি। কারণ ওই যে বুঝেন নাই কথা, রোগের চিকিৎসা হয় নাই, মূল কারণ চিকিৎসা হয় নাই, ওষুধ দিয়ে জ্বর কমাইছে। এখন ইনসুলিন হচ্ছে রুট কজ, কোষে জায়গা নেই, এই কারণে চিনি বাড়ছে, চিনি কমাইতে আছে, চিনি কমাইতে আছে, বুঝতে পারছেন? আর ওই 6 বেলা খাওয়াইয়া আবার ওষুধ দিয়ে, ইনসুলিন দিয়া, রক্তে চিনি কোষে ঢুকাইয়া মূল কারণ বাড়াইতেছে। বুঝেছেন নাকি এখনো বুঝেন নাই? রুট কজ হচ্ছে কোষে জায়গা নেই। তো ডায়াবেটিস রোগীকে 6 বেলা চিনি খাওয়াচ্ছে এবং ওষুধ ইনসুলিন দিয়ে কোষের মধ্যে এটাকে মুরব্বা বানাচ্ছে, চিনি গাদাচ্ছে। তাইলে প্রবলেম কি ছিল? ওভারলোড। এই চিকিৎসা করতে যে ওভারলোড ভালো হইলো না আরো বাড়লো? বাড়লো। মানে গাছের গোড়ায় পানি দিচ্ছে, গাছ যেন বড় হইতে পারে, আর দুই একটা ডাল টাল সাইডে টাইটে, এইভাবে হলো ডায়াবেটিস রোগীর চিকিৎসা করছে এত বছর। এবং এই যে কথাটা আমি বলি নাই, এটা বলছে ওনাদেরই গবেষক ইব্রাহিম কার্ডিয়াকের। তাহলে এখন কি বলবেন? এতদিন তো বলছে জাহাঙ্গীর কবির, এখন তো তোমাদের মধ্যেই তো ঝামেলা শুরু হয়ে গেছে।
এন হেরে ধরে কি বাইর করে দিবা নাকি ইব্রাহিম কার্ডিয়াক থেকে, না ফিরি ফাড়িয়ে দেশে বিদেশ পাঠাই দিবা যে তুই বিদেশ ছেলে বিদেশ থাক, দেশে তোর ভাত নাই নাকি, কি করবা? এখন ওনার বিরুদ্ধে লাগে নাই কেন? কারণ ব্যাপক লোক তো ওনারে ফলো করে না, সেনে তো জাহাঙ্গীর কবিরে গেলি, বুঝেন নাই কথা? এই কারণে তো দেখেন এখানে বলছে ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে ডিজিজ, আর হাই ব্লাড সুগার হচ্ছে এটার সিমটম। কোষে ওভারলোড হচ্ছে ডিজিজ, এই ওভারলোড হচ্ছে বলেই ইনসুলিন বাড়তেছে, এটাও একটা সিমটম। আমি বলবো ইনসুলিন রেজিস্ট্যান্সও একটা সিমটম, আসল ডিজিজ হলো কোষে জায়গা নেই। কোষে জায়গা থাকলে ইনসুলিন রেজিস্ট্যান্সও হবে না, হাইপার ইনসুলিনমিয়া হবে না, সুগারও বাড়বে না, প্রদাহও বাড়বে না, এবং রক্তনালী ব্লকও হবে না, লিভারে ফ্যাটিও হবে না, মানে সুন্দর থাকবে, সুস্থ থাকবে। বুঝা গেল? তাহলে আমরা কি বলবো? আসল রোগ হচ্ছে বেশি খায় আর জমায়। আসল রোগ হচ্ছে সে টেনশন করে আর রাত জাগে। আসল রোগ হচ্ছে সে অনেক ব্যস্ত কিন্তু নিজেকে সময় দেয় না, ব্যবসার কাজে দেয়, চাকরির কাজে দেয়, ফ্যামিলির কাজে দেয়, হ্যাঁ, নিজের জন্য তার সময় নেই। আসল রোগ হচ্ছে এইটা, বুঝা গেল? তা এই রোগ তো আর ওষুধ দিয়ে ভালো হবে না, হবে? তো এই জন্যে বলছে এটা আমাদের ইনসুলিন কমাইতে হবে। আর টাইপ 2 ডায়াবেটিস রিভার্স করতে হলে উনি বলছেন লাইফস্টাইল ইন্টারভেনশন, ফাস্টিং প্রোটোকল, মাইটোকন্ড্রিয়াল রিহ্যাব, অ্যাভয়েডিং ইনসুলিন ট্র্যাপ। তো এগুলোই বলছে, মানে আমরা যা এতক্ষণ বলছি এগুলো, মানে আমরা যা প্রতিদিন বলি। তো মিলে গেল। এখন এটা কি আসলেই ওনাদের লেখা কিনা এটা বিশ্বাস হইতেছে, এই জন্যে আমরা ওই অরিজিনাল যেটা পাবলিকেশন সেটা আমরা দিয়ে দিব, পিডিএফ ফরম্যাটে দিব, ছবি তুইলা কমেন্টের মধ্যে দিয়ে দেবো, আর ইউটিউবে ওইটার পিডিএফ লিঙ্ক দিয়ে দেব। ওকে, ফেয়ার এনাফ। তা আপনারা আবার পড়িয়া চোখ শান্তি করবেন, আমাকে বিশ্বাস করার দরকার নেই। আমি চাই না আপনারা আমাকে বিশ্বাস করেন, আমি চাই আপনি কইরা দেখেন যে আমাদের কথা সত্য কিনা। মাইনা দেখেন, মাইনা যদি মনে হয় যে না ঠিক নাই তাহলে দরকার নেই। আমাকে বিশ্বাস করবেন যখন রেজাল্ট পাবেন তখন, তার আগে না। আপনি ভালো হবেন, মাইনায় সুস্থ হবেন, আমার সব নিয়ম মানবেন, মাইনা যদি ভালো হন তারপর যায় বিশ্বাস করবেন, এর আগে করার কোনো দরকার নেই। কারণ ওই যারা আমাদের মানে না কিন্তু আমাদের বিরাট বড় ভক্ত, এগুলোর আমি নিজেই পছন্দ করি না, কারণ হ্যাঁ ভক্ত চলে যাইতে কয়েক মিনিটের ব্যাপার। আর যারা মেনে ওষুধ ছাড়ছে, নামাজ পড়তে পারতো না, নামাজ পড়তে পারে, 8-10টা ওষুধ খাইতো, বিছানা থেকে নড়তে পারতো না, এখন সে দৌড়ায়, হ্যাঁ কোনো ওষুধ লাগে না, এটা হলো এমন একটা বিশ্বাস যে ওরে আপনি মেরে ফেলাইলেও আমার থেকে সে সরাইতে পারবেন না। তাহলে ও হলো আমার খাঁটি ভক্ত। তাই সব ফালতু ভক্ত আমার চাই না। আজকে সাকিবুল হাসান রে মাথায় করে নাচে, কালকে মাটির তলে গাড়তে, এদের কয়েক সেকেন্ডের ব্যাপার। আজকে মাশরাফির জন্য জান দিয়ে দিবে, আর এখন মাশরাফির জান নেওয়ার জন্যও কয়েক সেকেন্ডের মানে ব্যবধান, কোনো অসুবিধা। এরা এইসব ভক্ত, এরা তো কোনো লাভ নাই। এমন ভক্ত বানাইতে হবে যারা নিজের জীবন দিয়ে দিবে, হ্যাঁ, তারপরেও এইখান থেকে সরে যাবে না। তো তারা কারা? যারা মানবে, মেনে রেজাল্ট পাবে, তারপরে সেই বিশ্বাস সেটা হলো গ্রহণযোগ্য। আর আপনাদের এইসব ওই বিগ ফ্যান ট্যান এইসব, হ্যাঁ বড় ফ্যান, এয়ার কন্ডিশন, এগুলো আই ডোন্ট বিলিভ। আমি বিশ্বাস করি সেই বিগ ফ্যান যে সুন্দরভাবে সব মেনে সে ভালো হয়ে এখন সে মানুষকে শেখায়, যেমন জালাল ভাই, হ্যাঁ সে বললে আমি বিশ্বাস করব। সে নিজে মেনেছে, ভালো হয়েছে, এখনও শয়ে রুগী, কয়েকশো রুগী প্রায় সে পরামর্শ দিয়েছে, আমাদের নিয়ম মানতে হেল্প করেছে, ভালো হয়েছে। তো সে হলো বিগ, মানে তার ফলোয়ার 300-400, মানে ফলোয়ার না, মানে যারা ভালো হয়েছে তারও অনেক ফলোয়ার আছে নাকি, বুঝেন নাই? আমরা চাই আপনারাও মেনে আপনাদের অনেক ফলোয়ার হবে, বুঝতে পারছেন? আপনাদের অনেক ফলোয়ার হবে। ওই যেমন নিপা করতেছে, ও ব্যায়াম ট্যাম শেখায়, ও রুগীদেরকে এখানে পাঠায়, ওরা ডাক্তার দেখায়, তারপরে ও নিয়ম মানতে সাহায্য করে, ব্যায়াম করতে সাহায্য করে, হ্যাঁ, তা আলটিমেটলি ওরও অনেক ফলোয়ার আছে। এখন আমরা চাই যে আপনারাও এটা মেনে আপনাদেরও অনেক ফলোয়ার থাকবে, আবার আপনার ফলোয়ারদের অনেক ফলোয়ার থাকবে, তাই সেই ফলোয়ারদের আবার অনেক ফলোয়ার থাকবে। এটাই চেইন রিয়াকশন, বুঝতে পারছেন? এটাকে সদগায়ে জারিয়া বলে, জানেন নাকি? যে আমরা চলে গেলেও যেন অনুসারীরা এটা করতেই থাকে, এবং কিয়ামত পর্যন্ত যতদিন মানুষ এটা ফলো করবে, আপনার আমল নামায় দিতে আল্লাহর কোনো অসুবিধা নেই। আপনি যদি জান্নাত কয়েকশো লইয়েও যান, আল্লাহর কি অভাব আছে নাকি? তা আল্লাহ তো চাই দিতে, হ্যাঁ, কিন্তু ওই দেবে কেমন? ওই যে ভাঙ্গা চুরিয়া যে কনসার্টে যে মরে যাইতে আছে, এগরে তো আল্লাহ চাইলেও বাঁচাইতে পারতেন, বুঝলেন?
তো এখন দেখেন এইটা ওনারা যা বলেছে আমি এই কথাগুলো আপনাদেরকে বললাম। তো এখন আসেন আমি আরেকটু ইয়া করি এটা। ও আচ্ছা সরি, আরেকটা জিনিস বাকি আছে, সেটা হলো এই যে ওই যে উনি যে এটা বলেছেন এটা কি ওনার মন গড়া কিনা? হ্যাঁ, উত্তর হলো ওনার মন গড়া না। এই যে দেখেন উনি রেফারেন্সগুলো দিয়ে দিয়েছেন যে এই তথ্যগুলা উনি যে পেয়েছেন কোথায়, কই গেল, এই যে বুঝতে পারছেন, বুঝলেন নেই? এটা হলো যে এই যে বিভিন্ন ওই যে এখানে 1 থেকে এখানে হলো 32 44 পর্যন্ত, হ্যাঁ 44 হচ্ছে 58টা রিসার্চ পেপার ঘেটে 58 উনি এই ইয়াটা লিখেছেন, এই গবেষণাপত্রটা উনি তৈরি করেছেন। কয়টা ঘেটে? 58টা। মানে এখানে 58টা জায়গা থেকে রেফারেন্স দেওয়া আছে, বুঝতে পারছেন? মানে মন গড়া না আর কি। তাহলে এখন যদি আপনাদের বলি যে তাহলে যারা ওই যে আপনাদের 6 বেলা চিনি খাওয়ায়, তাহলে নিশ্চয়ই তারা মন গড়া চিকিৎসা করতেছে, কোনো সন্দেহ নেই। কারণ তারা ইনসুলিন দেওয়ার আগে ইনসুলিন মেপেও দেখে না। তো একটা লোকের ইনসুলিন বেশি না কম না দেখে তারা পুকুর মেরে দিলাম, লিখে দিলাম, হ্যাঁ আদিক থেকে ব্যাংক থেকে টাকা আসলো মাসে মাসে, এটা কি হবে নাকি? কথা বুঝতে পারছেন? তার ইনসুলিন তৈরি হয় কি হয় না, ইনসুলিন কাকে দিব? আমরা দেই না, কাকে দিই? সিপেপটাইড, মানে যার ইনসুলিন তৈরি হয় না, সিপেপটাইড কম, ইনসুলিন লেভেল কম, বুঝছেন? বা তাদের অনেকের ইনসুলিন রেজিস্ট্যান্স কম, তাদেরকে দেই। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।